যুদ্ধের মুভি তো অনেক দেখেছো, কিন্তু আজ এমন একটি যুদ্ধের মুভি দেখাবো যেটা পুরো তোমাকে একটা রিয়েল ওয়ার জোনের ফিলিং দেবে। এক দুর্ধর্ষ ও রহস্যময় সোয়াট টিম ইরাকের মসুল শহরে টানা 2 বছর ধরে যুদ্ধ করতে থাকে আইএসএস এর সাথে। দাইস নামের এই জঙ্গি সংগঠনকে শেষ করতে তারা নামে এক সিক্রেট মিশনে। একজন নতুন পুলিশ অফিসার ঘটনাক্রমে তাদের টিমে যোগ দেয়, কিন্তু সে জানতে পারে না কি তাদের মিশন আর কোথায় হবে সেই মিশনটি। মুভির একদম শেষে তোমরা যখন জানতে পারবে তাদের এই মিশন সম্পর্কে, তখন তোমার চোখের কোণা চকচক করে উঠবে নোনা জলে। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি ইরাকি যুদ্ধের মুভি মসুল। খুবই ইমোশনাল আর টুইস্টে ভরা এই মুভিটি উপভোগ করতে চাইলে ভিডিওটি একদম না টেনে দেখতে থাকো, আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মুভির শুরুতে আমরা একটি বিধ্বস্ত শহর দেখতে পাই যার নাম মসুল। মসুল ইরাকের একটি নগরী যেখানে 2014 সাল থেকে দাইস নামের একটি টেররিস্ট গ্রুপ দখল করে রেখেছিল। সেখানে নেনিভা নামের একটি সোয়াট টিম গত 2 বছর ধরে প্রতিদিন এই দাইস টিমের সাথে লড়াই করে চলছে, যাদের মিশনে হত্যা হয় হাজার হাজার দাইস সৈন্য। কিন্তু তারপরেও তারা এই শহরকে সম্পূর্ণ দখলমুক্ত করতে পারছিল না। কিন্তু এবার তারা তাদের একটি ফাইনাল মিশন পরিচালনা করে যাতে এই শহরকে সম্পূর্ণরূপে তারা মুক্ত করতে পারে। পরের সিনে দেখা যায় দুজন ইরাকি পুলিশ এই দাইসের বিরুদ্ধে লড়াই করছে। তারা কিছু দাইস সৈন্যকে আটক করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই সময় তাদের বাঁচাতে আরো অনেক দাইস সৈন্য সেখানে উপস্থিত হয়। এই 2 পুলিশ অফিসারের মধ্যে একজনের নাম ছিল কাওয়া আর অন্যজনের নাম ছিল জামিল। সেখানে দেখা যায় এই কাওয়ার চাচা ইতিমধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে আর তারা দুজন প্রাণপণ লড়াই করে যাচ্ছে। কিন্তু একটা সময় তাদের সব ম্যাগাজিন শেষ হয়ে যায় আর বুঝতে পারে এবার তাদের এখান থেকে বেঁচে ফেরার কোনো রাস্তা নেই। ঠিক তখনই তারা শুনতে পায় একটি অন্য গ্রুপ একের পর এক গুলি চালিয়ে সব দাইসকে মেরে ফেলছে। এরপর তাদের সাথে সাক্ষাৎ হয় একটি স্পেশাল সোয়াট টিমের যার নাম নেনিভা। এই টিমের প্রধানের নাম জাসিম তাদেরকে দেখে বলে, তোমরা এখানে কি করছো? তখন কাওয়া বলে, আমরা এখানে তাদেরকে অ্যারেস্ট করতে এসেছি। জাসিম হেসে বলে, এদেরকে অ্যারেস্ট করে কি কোনো লাভ আছে? এদেরকে মেরে সোজা উপরে পাঠিয়ে দিতে হয়। এই বলে সেখানে যাদেরকে আটক করা হয়েছিল সবাইকে তারা মেরে ফেলে। এটা দেখে কাওয়া বিস্মিত হয়ে বলে, আপনারা তো দেখি আইন কানুন কিছুই মানেন না। এছাড়াও আমি শুনেছি এই সোয়াট টিম গত কয়েক বছর আগে ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে আপনারা কারা? জাসিম তখন একটি ক্রিমিনালের লিস্ট বের করে আর তাদের দুজনের নাম খুঁজতে থাকে ওই লিস্টে, কারণ দাইসের সাথে ইতিমধ্যে অনেক পুলিশ অফিসারও যোগ দিয়েছিল আর যারা যোগ দিয়েছিল তাদের সবার নাম এই টিমের কাছে ছিল। কাওয়া এবং জামিলের নাম না পাওয়ায় তারা তাদেরকে ছেড়ে দেয়। এখানে কাওয়া 2 মাস হলো পুলিশে যোগ দিয়েছে, কিন্তু এই সোয়াট টিম তার কথাবার্তা শুনে বেশ ইমপ্রেস হয় আর তাকে টিমে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। কাওয়া বলে, তাহলে আমার সিনিয়র অফিসার জামিলকেও নাও তোমাদের টিমে। তখন জাসিম বলে, এই টিমে শুধুমাত্র তারাই যেতে পারবে যাদের ফ্যামিলির কাউকে দাইসরা হত্যা করেছে। সেই হিসেবে জামিলের কোনো ফ্যামিলি মেম্বার মারা যায়নি, আর অন্যদিকে কিছুক্ষণ আগে কাওয়ার চাচা এখানেই মারা গিয়েছে, তাই সে এই টিমে যোগ দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে। অনেক চিন্তা ভাবনা করে কাওয়া তাদের টিমে যোগ দিয়ে দেয়। তাকে পড়ানো হয় তাদের টিমের ড্রেস আর পুরো সোয়াট টিমের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কাওয়া তার চাচাকে দাফন করতে যেতে চায়, কিন্তু জাসিম বলে এই কাজ তোমার সিনিয়র জামিল করে দেবে। সেই সাথে কমান্ডার জামিলকে সতর্ক করে দিয়ে বলে, আমরা যে এখনো বেঁচে আছি আর কাওয়া যে আমাদের সাথে গেছে এটা যেন কেউ জানতে না পারে, জানলে পরের দিন তোমাকেও উপরে পাঠিয়ে দেওয়া হবে। এরপর কাওয়া এবং সেই সোয়াট টিম তাদের মিশনে অগ্রসর হতে থাকে। পথের মধ্যে কাওয়া একজন টিম মেম্বার ওয়ালিদকে প্রশ্ন করে, আচ্ছা আমরা কোন মিশনে যাচ্ছি? আমাদের মিশনের প্রধান উদ্দেশ্য কি? এটা কি আদৌ আসল সোয়াট টিম? এই সব প্রশ্নের উত্তর শুনে খালিদ কোনো উত্তর দেয় না আর বলে, সময় হলেই সব জানতে পারবে। এখানে তোমার কাজ এসব জানা না, ভালো করে আশেপাশে কাভার দিতে থাকো। কিন্তু কাওয়ার মনের মধ্যে খচখচ করতে থাকে যে জানি না চিনি না, হুট করে একটা টিমে ঢুকে যাওয়া কি আদৌ ঠিক হলো? এরপর পুরো টিম একটি বিল্ডিং এ সার্চ করতে করতে উপরে উঠতে থাকে। সেখানে গিয়ে তারা একটি টিভিওয়ালা রুমের সন্ধান পায়। কমান্ডার জাসিম বলে, তোমরা এখানে 30 মিনিটের জন্য রেস্ট নিতে পারো, কারণ এরপর আমরা আর কোথাও হোল্ড করব না। সবাই রিল্যাক্স হয়ে টিভিতে ডেইলি সোপ দেখা শুরু করে দেয়। টিভিতে 2টো মেয়ের রং ঢং দেখে তারা বেশ এনজয় করতে থাকে। এদিকে ওয়ালিদ একজন চেইন স্মোকার, তাকে দেখে মনে হয় সে কেন যেন অনেক টেনশনে রয়েছে আর ভিতরে ভিতরে ছটফট করছে। কাওয়া টিম মেম্বার তাকিরের কাছে আবার প্রশ্ন করে বসে যে, ভাই বলেন তো এই মিশন আমরা কই যাচ্ছি? সেও কিছুই জানে না বলে প্রশ্ন ইগনোর করে দেয়। এভাবে কিছুক্ষণ চলার পর কাওয়া হুট করে দেখতে পায় একটি গাড়ি তাদের বাড়ির সামনের দিকে আসছে। সেটা ছিল একটি পুলিশের গাড়ি আর ওই গাড়ি থেকে বের হয় কাওয়ার সেই সিনিয়র অফিসার জামিল। এটা দেখে কমান্ডার কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু একটু পরেই জামিল যখন একটি স্মোক ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে যায়, তখন কমান্ডারের বুঝতে বাকি থাকে না যে এই জামিল কাজ করে দাইসের হয়ে আর সে তাদের লোকেশন দাইসদের সাথে শেয়ার করে দিয়েছে যাতে তারা তাদের উপর হামলা চালাতে পারে।
ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে একটি গাড়ি উপস্থিত হয় আর সেটা সাথে সাথে এক ভয়াবহ ব্লাস্টের সৃষ্টি করে। এই আকস্মিক হামলায় সবাই হতবিহ্বল হয়ে পড়ে। এরপর সবাই দেখতে পায় এই ভয়ঙ্কর ব্লাস্টের কারণে জানলার পাশে বসে থাকা তাকির সেখানেই মারা গিয়েছে। এই মৃত্যু দেখে কমান্ডার এবার ব্যাপক ক্ষেপে গিয়ে কাওয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে, কারণ জাসিম ভাবছে এরা দুজনেই স্পাই এবং তারা তাদের মিশনকে বরবাদ করতে এসেছে। কিন্তু অন্যরা সবাই তাকে বাধা দেয় আর কাওয়া বলে আমি কোনো গাদ্দার না। কিছুক্ষণের মধ্যে কমান্ডারও শান্ত হয়ে যায় আর কাওয়ার চোখ দেখে বুঝতে পারে যে সে আসলেই কিছু জানে না। তাই তাকে আর কোনো কিছু না বলে তারা তাকিরের বডি নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। মিশন শুরুর আগেই তাদের একজন চৌকস টিম মেম্বার মারা যাওয়াতে সবাই বেশ আপসেট হয়ে পড়ে। এরই মধ্যে সেখানে তাদের সেকেন্ড টিম উপস্থিত হয় আর তখন ওয়ালিদ কমান্ডারকে জানায় আমরা যেখানে যেতে চাইছি সেটা আমরা সহজেই যেতে পারবো যদি আমরা শরণার্থী চেক পয়েন্টের মধ্য দিয়ে যেতে পারি। সেখানে থাকা পুলিশদের হাতে কিছু টিপস দিলেই আমরা সহজেই চেক পয়েন্ট ক্রস করে দিতে পারবো। এইসব শুনে কাওয়া আবারও টেনশনে পড়ে যায়। আরে তোরা কেন ঘুষ দিয়ে চেক পয়েন্টে ঢুকবি? নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। কিন্তু সে আর কোনো কিছু না বলেই তাদের সাথে রওনা দেয়। আসলে এই সোয়াট টিমের এখন খাতা কলমে কোনো অস্তিত্ব নেই। পুরো দেশ জানে তারা অনেক আগেই মারা গিয়েছে। এছাড়াও তারা এখন কোনো ধরনের আইন কানুন মেনে চলে না। মানে তাদের কাছে যেটা ভালো লাগবে বা ওই মুহূর্তে যেটা করা উচিত সেটাই তারা করে। ফলে ইতিমধ্যে তারা যা করেছে সেটা যদি কোর্ট মার্শাল হয় তাহলে সবাইকেই ফাঁসিতে ঝুলতে হবে। তাই এখন তারা বেস থেকে কোনো হেল্প নেয় না বা তাদের জন্য কখনো কোনো সাপোর্ট কল করে না। যাই হোক, তারা পুরো একটি যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে চলতে থাকে তাদের মিশনের জন্য। যাওয়ার সময় পথের মধ্যে তারা দুজন বাচ্চাকে দেখতে পায় যারা একটি লাশ নিয়ে চলছে কবর দেওয়ার জন্য। কমান্ডার জাসিমের তাদেরকে দেখে অনেক মায়া হয় আর সে গাড়ি থামিয়ে দুই ভাইকে অনুরোধ করে গাড়িতে উঠে আসার জন্য। কিন্তু বড় ভাই জানায় এটা আমার মায়ের লাশ, আমি আমার বাবাকে মরার আগে কথা দিয়েছি যে আমার মায়ের খেয়াল আমি সব সময় রাখবো। যেহেতু আমি তার খেয়াল রাখতে পারি নাই তাই তাকে দাফন করার দায়ও আমার। আমি আপনাদের সাথে যেতে পারবো না। কিন্তু তার ছোট ভাই বলে ভাইয়া প্লিজ চলো ওদের সাথে, আমরা তাহলে একসাথে থাকতে পারবো। চারিদিকে ব্যাপক গোলাগুলি হচ্ছে দেখে ওয়ালিদ বলে স্যার আমরা এখানে 1 মিনিটও দাঁড়াতে পারবো না, প্লিজ ওদেরকে ছেড়ে দিন। কিন্তু কমান্ডার আরো একবার চেষ্টা করতে থাকে। অবশেষে বড় ভাই ছোট ভাইকে তাদের সাথে যাওয়ার জন্য পাঠিয়ে দেয় আর সে তার মায়ের লাশের সাথে সেখানেই থেকে যায়। এই মুভির এই দৃশ্যটি অনেক অনেক কষ্টের, যা দেখে সত্যি চোখের পানি ধরে রাখা কষ্ট। এরপর সোয়াট টিম হাজির হয় শরণার্থী শিবিরে আর সেখানে পুলিশকে ঘুষ দিয়ে তারা সিটি ক্রস করে নেয়। কমান্ডার এবার একটি ফ্যামিলিকে দেখতে পেয়ে ওই ছেলেটিকে নিয়ে তাদের কাছে যায় আর অনুরোধ করে বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য। সে বলে আমি দূর থেকে দেখে বুঝতে পেরেছি আপনারা পারিবারিক লোক, আমি বিশ্বাস করি এই ছেলেটিকে আপনারা নিজের ছেলের মতোই বড় করবেন। এই বলে সে তাদেরকে কিছু টাকাও দিয়ে দেয় আর বলে একে যদি আপনারা এখানে রেখে যান তাহলে কিন্তু আমি সাথে সাথে খবর পেয়ে যাব আর ফিরে আসবো। এই সব কথা শুনে ওই পরিবার তাকে দত্তক নিয়ে নেয় আর ছেলেটিও একটি নতুন পরিবার পেয়ে যায়। সেখানে এবার তারা তাকিরের লাশ হস্তান্তর করে যাতে দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়। সেখানেও কাওয়া ইউনিস নামের অন্য একটি টিম মেম্বারকে প্রশ্ন করতে থাকে যে তারা ডিফেন্সের লোক হয়েও কেন চোরের মতো সিটি ক্রস করছে আর পুলিশকে ঘুষ দিচ্ছে। ইউনুস বলে বেটা তোর বন্ধুর জন্য আমাদের একটি ভাইকে আমরা হারিয়েছি, প্লিজ আর কিছু জিজ্ঞেস করিস না, সময় হলেই সব নিজেই জানতে পারবি। অন্যদিকে এক পুলিশ সদস্য তাদেরকে দেখে চিনে ফেলে আর বলে তোমরা তাহলে এখনো বেঁচে আছো। জাসিম সেই পুলিশকে সাইডে নিয়ে গিয়ে বলে আমাদেরকে দেখেছো, এবার ভুলে যাও যে আমাদের সাথে তোমার কখনো দেখা হয়েছে। এরপর সোয়াট টিম একটি সিটি বর্ডারের কাছে পৌঁছানো মাত্র সিভিলিয়ানদেরকে টার্গেট করে জঙ্গিরা ফায়ার করতে থাকে, কারণ সেখানকার জনগণ পালিয়ে অন্যত্র চলে যেতে যাচ্ছিল। এই অপরাধে তাদেরকে লুকিয়ে লুকিয়ে হত্যা করা হচ্ছিল। কমান্ডার আর বাকিরা বুঝতে পারছিল না যে কোন দিক থেকে স্নাইপার ফায়ার করছে। পরে কমান্ডারের গ্লাসে এক রাউন্ড গুলি লাগলে সে বুঝতে পারে বাম দিক থেকে বড় বিল্ডিং এর ছাদে বসে লুকিয়ে লুকিয়ে ফায়ার করছে এই জঙ্গিরা। সাথে সাথে সবাই ওই বিল্ডিং এ ফায়ার করা শুরু করে, কিন্তু ওই জঙ্গিদের ছোড়া একটি স্নাইপার শট এবার হিট করে বসে সোয়াট টিমের সদস্য ইউনুসের গলায়। ইউনুস সাথে সাথে পড়ে যায় আর কাওয়া চেক করে দেখে ইউনুস ইতিমধ্যে মারা গিয়েছে। এরপর কমান্ডার একটি বুদ্ধি করে উপরে থাকা টিমকে বলে তোমরা ফায়ারিং কন্টিনিউ করতে থাকো আর কাওয়া ওয়ালিদ আমার সাথে আসো। পরে কাওয়া আর কমান্ডার ওই বিল্ডিং এর উপরে গিয়ে তাদের গান দিয়ে সেই 2 দাইস সৈন্যকে মেরে ফেলে আর তাদের কাছ থেকে লুট নিতে থাকে। ওয়ালিদ এবার এসভিডি ড্রাগনভের স্কুপ খুলে নিয়ে চারিপাশে নজর রাখতে থাকে আর কাওয়া এই প্রথম এই মিশনে কাউকে মেরে বেশ নার্ভাস হয়ে পড়ে। নিজেকে কন্ট্রোল করার জন্য সে ওই জঙ্গিদের কাছে থাকা সিগারেট বের করে তার টানতে শুরু করে। তখন কাওয়া তার প্রথম কিলকে স্মরণীয় করে রাখার জন্য ওই জঙ্গির লাশের সাথে ছবি তুলতে যায়, কিন্তু ঠিক সেই সময় ওই জঙ্গির জ্ঞান ফিরে আসে এবং গোংরাতে থাকে। কাওয়া তাকে চিরতরে শেষ করার জন্য তার হ্যামার বের করে, কিন্তু কমান্ডার বলে ওকে আরো কষ্ট পেতে দাও, এভাবে মেরে ফেললে তো কোনো কষ্ট ছাড়াই সহজে মরে যাবে। ওদের মরার আগে মরণের আসল টেস্ট থেকে বঞ্চিত করা আমাদের জন্য অন্যায় হবে।
এদিকে এই টিম যে মিশনের জন্য এসেছে সেই লোকেশন তাদের থেকে মাত্র কয়েকশো মিটার দূরে, তাই ওয়ালিদ ও কমান্ডার প্ল্যান করতে থাকে কিভাবে তারা এই মিশন এক্সিকিউট করবে। কিন্তু তাদের কাছে এত জঙ্গিদের সাথে ফাইট করার মতন অ্যামিনিশন নেই, তাছাড়া এই মুহূর্তে তারা কারো সাপোর্টও চাইতে পারবে না। ওয়ালিদ তখন বলে তাহলে আমার এক বন্ধুকে বলে আমেরিকান সৈন্যদেরকে ইনফর্ম করে দিই, তারা এসে এখানে একটা এয়ার স্ট্রাইক পরিচালনা করুক। কিন্তু কমান্ডার জানায় আমেরিকা আসলে পুরো শহর লেভেল করে দেবে, ফলে আমাদের লাভের চেয়ে লসই বেশি হবে। ইতিমধ্যেই বাকি টিম মেম্বাররাও ওই ছাদের উপর উপস্থিত হয় আর সবাই তাইমুম করে নামাজ পড়া শুরু করে। ঠিক তখনই একটি ড্রোনকে আকাশে উঠতে দেখে তারা ফায়ারিং এর টার্গেট নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই ড্রোনটি অ্যাটাক করছে ওই জঙ্গি ঘাঁটিতে। তার মানে এখানে নিশ্চয়ই এমন কেউ আছে যারাও এই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। তখন কমান্ডার দেখতে পায় এখানে এক ইরানি কর্নেল তার টিম নিয়ে এসেছে। এই টিমের কাছে আছে আমেরিকার তৈরি গান এবং ন্যাটোর দেওয়া সব মারাত্মক গোলাবারুদ। তারা ইরাকের আহ্বানে সাড়া দিয়ে মাসুলে এসেছে জঙ্গিদের ঠেকানোর জন্য। কমান্ডার তখন তাদেরকে জানায় আমাদের একটি মিশনের জন্য কিছু লজিস্টিক সাপোর্ট ও গোলাবারুদ দরকার। ওই কর্নেল জানায় যদি তোমরা আমাদেরকে বিড়ি সিগারেট দিতে পারো তাহলে তোমরা যা চাবা তাই পাবা। এখানে বলে রাখি যুদ্ধক্ষেত্রে এবং জেলের মধ্যে সবচেয়ে দামি ও রেয়ার জিনিস হলো এই সিগারেট। একটি সিগারেটের মূল্য কোনো অংশেই এক ম্যাগাজিন গুলির চাইতে কম না। তবে তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে ক্যান্সার হয়ে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, যেহেতু তাদের কাছে সিগারেটের গোডাউন আছে তাই কমান্ডার ওই ইরানি কর্নেলের সাথে সওদা করতে চলে যায়, কিন্তু তাকে ভিতরে যেতে হবে একা এবং কোনো ধরনের গান ছাড়া। আর কোনো উপায় না থাকায় কমান্ডারও তাই করে। ভিতরে গিয়ে এক প্যাকেট সিগারেটের বিনিময়ে এক কার্টুন অ্যামিনিশন দাবি করে। এতে করে ইরানি কর্নেলও রাজি হয়ে যায়। তখন কর্নেল বলে আমি কিছু পাপিষ্ঠ জঙ্গিদের আটক করে রেখেছি, তুমি চাইলে তাদেরকে দেখতে পারো, আমার মনে হয় তোমার কোনো কাজে লাগতে পারে। তখন কমান্ডার জসিম তাদেরকে দেখতে থাকে আর ঠিক সেই সময় জসিম সেই গাদ্দারকে দেখতে পায় যে কিনা কাওয়ার সিনিয়র ছিল। সাথে সাথে কাওয়া আর অন্যান্য টিম মেম্বারদেরকে রুমে ডেকে পাঠায় কমান্ডার। কাওয়া তার সিনিয়রকে দেখে পুরাই হতবাক হয়ে পড়ে। তখন সেই সিনিয়র জামিল জানায় দাইসরা আমার পরিবারের আমেরিকার লোকেশন বের করে ফেলেছিল এবং আমাকে বলেছিল যদি আমি তাদেরকে হেল্প না করি তাহলে আমেরিকাতে থাকা সবাইকে তারা মেরে ফেলবে। আমার হাতে আর কোনো উপায় ছিল না দেখে আমি এই কাজ করার জন্য মজবুর হয়েছি, আমাকে প্লিজ তোমাদের সাথে নিয়ে চলো আর ক্ষমা করে দাও। এদিকে কমান্ডারের তো আগে থেকেই গাদ্দারের প্রতি প্রচণ্ড ক্ষোভ রয়েছে, কারণ তার জন্যই কমান্ডারের প্রিয় এক মেম্বার মারা গিয়েছিল। তাই কমান্ডার তাকে দিয়ে দেওয়ার জন্য কর্নেলকে আহ্বান জানায়, কিন্তু ইরানি কর্নেল কোনো মতেই তাকে দিতে নারাজ। সে বলে তোমরা গুলি নিতে এসেছো, কাহিনী শেষ, আমি যাদের ধরেছি তাদের কাউকে তোমরা নিয়ে যেতে পারবে না। এই বলে তাদের মধ্যে বেশ বড় ক্যাচাল লেগে যায়। ইতিমধ্যে কাওয়াও মেনে নিতে কষ্ট হচ্ছে যে যাকে সে এত বিশ্বাস করেছে সেই কিনা এত বড় বেইমানি করলো, যার ফলে একটি তরতাজা প্রাণ হারাতে হয়েছে। তাই সে রাগে দুঃখে তার হাতে থাকা চাইনিজ হ্যামার দিয়ে জামিলের মাথা সবার সামনে চুরমার করে দেয়। এই ভয়াল দৃশ্য দেখে দুই পক্ষই একদম নীরব দর্শক হয়ে পড়ে। অন্যদিকে কাওয়ার এরকম জমের মতো দৃষ্টি দেখে তারা নিজেদের ক্যাচালা সামনে বাড়ায় না এবং ইরানি কর্নেল তাদেরকে সিগারেটের বিনিময়ে গোলা বারুদ দিতে থাকে। ওয়ালিদ এবার একটা হুক্কা টানা মেশিন নিয়ে এসে বলে এটা তোমরা রাখো আর এর বিনিময়ে আমাদেরকে একটা আরপিজি দাও। এত দামি জিনিস দেখে তারাও একটি আরপিজি দিতে রাজি হয়ে যায়। সবকিছু নিয়ে এরপর আবারও তারা মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় কমান্ডার এবার কাওয়াকে বলতে যায় যে কি তাদের মিশন আর কেন তারা এই মিশনে যোগ দিয়েছে সবাইকে উপেক্ষা করে। তখন কাওয়া বলে আমার এসব শোনার আর কোনো প্রয়োজন নেই, আমাকে কি করতে হবে সেটা খালি বলবেন, আমি বাকিটা দেখে নেব। এই দৃঢ় কথা শুনে কমান্ডারের বুঝতে বাকি থাকে না যে কাওয়া ইতিমধ্যে ইস্পাতের মতন শক্ত হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পর তাদের উপর আবারও একদল দাইস গ্রুপ অ্যাটাক করে বসে। এই জঙ্গিরা এমন পজিশন থেকে গুলি করতে থাকে যে সোয়াট টিম কোনোভাবেই তাদের টার্গেট করতে পারছিল না। এক সময় ওয়ালি তাদের দিকে একটি গ্রেনেড ছুড়ে মারে, কিন্তু সেই গ্রেনেডটি একটি টাওয়ারে লেগে তাদের কাছেই ফিরে আসে। ফলে সেই গ্রেনেড বিস্ফোরণ ঘটে হুমভির উপরে থাকা কাওয়া সাথে সাথে অনেক গুরুতর আহত হয়ে পড়ে। পরে সবাইও জঙ্গিদের মারতে সক্ষম হয় আর কাওয়ার কাছে এসে দেখে তার চলের একটি অংশ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে। এছাড়াও এলোপাথারি গুলিতে তাদের টিমের আরও একজন সদস্যের মাথায় গুলি লেগে সে সেখানেই মারা যায়। সবাই বেশ বিপাকে পড়ে যায় আর তাদের মনোবলও ধীরে ধীরে কমতে থাকে। এদিকে ওয়ালিদ বারবার কাওয়াকে সরি বলতে থাকে নিজের আকামের জন্য। কাওয়া বেশ আহত হয়েছে, কিন্তু তারপরেও সে বেশ মুভ করতে পারছে। তাই এই পরিস্থিতিতে আর তাদের গাড়িতে যাওয়া সেফ না বিধায় তারা হেঁটে হেঁটে যাওয়া শুরু করে। তারা প্রায় জঙ্গিদের ঘাঁটির কাছাকাছি চলে এসেছে। ঠিক সেই সময় নতুন একটি বিল্ডিং এর রেড দিতেই সেখানে কিছু দাইস চালাদের পেয়ে যায় সোয়াট টিম। তারা প্রায় 5-6 জন ছিল, সবাই এক একটা করে টার্গেট করে ফায়ারিং আর ছুরি দিয়ে স্ট্যাবিং করতে থাকে। কাওয়া তো পুরাই আগুনের মতন খালি হাতুড়ি দিয়ে কোপাতে থাকে সেই টেরোরিস্টদের।
কিন্তু এরই মধ্যে আবারও তাদের একজন সদস্য রাজাক গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। একে একে টিম মেম্বার কমতে দেখে কমান্ডার খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে আর প্রতিজ্ঞা করে যে করেই হোক এই মিশন এবার তাদের শেষ করাই লাগবে। আবারও ড্রিলিং করতে যাওয়ার সময় কামাল দেখতে পায় সিনানের বডি থেকে ব্লিডিং হচ্ছে। এত টেনশনের মধ্যে আসলে সে নিজেও এতক্ষণ টের পাচ্ছিল না। তখন সবাই মিলে সিনানকে ব্যান্ডেজ করে দেয় আর সিনান কোনো রকম তাদের সাথে চলা শুরু করে। এবার তারা একদম ঘাটের বর্ডার লাইনে চলে আসে, কিন্তু এখানে আর কোনো রাস্তা নেই। বিশাল উঁচু এক দেওয়ালের পরেই তাদের মিশনের প্রধান স্পট। কমান্ডার এবার একটি বিল্ডিং এর উপর থেকে উঁকি মেরে দেখে যে সেখানে প্রায় 20-25 জন জঙ্গি রয়েছে। এত লোককে একসাথে কিল করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই তারা প্ল্যান করতে থাকে কিভাবে তাদেরকে একটা বড় চাকমা দেখানো যায়। এবার প্ল্যান মোতাবেক তারা সবাই বিল্ডিং এর নিচে অবস্থান করে আর উপর থেকে ওয়ালিদ সেই আরপিজিটা লঞ্চ করে দেয়। কিন্তু তার এতই ফুটা কপাল ছিল যে ওই আরপিজিটা ব্লাস্টই হয় না, মানে হুক্কাবার দিয়ে সে একটি ডেড আরপিজি নিয়ে এসেছে। রকেট লঞ্চ দেখে পুরো টিম অ্যালার্ট হয়ে তাদের উপর ফায়ারিং করতে থাকে আর নিচে ওত পেতে থাকা সবাই আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। এলো পাথারে গুলি করে নিমেষেই সবগুলোকে মাটিতে ফেলে দেয় সেই সোয়াট টিম। উপর থেকে কাওয়া অনেক ব্যাকআপ দিতে থাকে আর কমান্ডার তাকে নিচে আসতে বললে আসার পথে হুট করে তার সামনে দুজন এলে এক কঠিন মুভ দেখিয়ে সেখানেই তাদেরকে ডেড বানিয়ে দেয়। অন্যদিকে আহত সিনানো ফাইট করতে থাকে, কিন্তু পাশ থেকে এক টেরোরিস্ট তার বুক বরাবর গুলি করে দিলে এবার সিনানো মৃত্যু যন্ত্রণায় ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এমন পরিস্থিতিতে হাল ছেড়ে দিলে চলবে না, তাই আবেগকে কন্ট্রোল করে সবাই সামনের দিকে পুশ করতে থাকে। এভাবে সামনে আগানোর সময় একটি রুমে ঢুকলে তারা দেখতে পায় এখনো আরো অনেকগুলো সন্ত্রাসী ঘাপটি মেরে বসে আছে। কাওয়া উড়ে গিয়ে সবগুলোকে একাই সাফ করে দেয় আর কমান্ডার বাইরে থেকে সবগুলোকে সাফ করে দিতে থাকে। এভাবে পুরো জঙ্গি ইউনিটকে তারা সাফ করে দেওয়ার পর কমান্ডার বলে এখানে আমরা হোল্ড করব, কিন্তু সজাগ থেকো, কারণ এখনো হয়তো আরো কিছু চেলাপেলা থাকতে পারে। তোমাদের হাতে 90 সেকেন্ড সময় আছে, এর মধ্যে যা করা সব করে নাও। সবাই ওই গোডাউন লুট করা শুরু করে আর ওয়ালিদ পেন কিলার পেয়ে সবাইকে সার্ভ করতে থাকে। এদিকে কমান্ডার একটি টেবিলের উপর অনেকগুলো অ্যাডাল্ট পিকচারের বই দেখতে পায় আর ছি করতে করতে সেগুলো একটি বাস্কেটে তুলতে থাকে। কিন্তু যেই না সে বাস্কেট তুলেছে অমনি সেখানে সেট করা বোম অ্যাক্টিভ হয়ে কমান্ডারকে নিয়ে সজোরে এক ব্লাস্ট হয়ে যায়। মুহূর্তের মধ্যেই কমান্ডার ছিন্ন ভিন্ন হয়ে পরপারের দিকে রওনা দিয়ে দেয়। কমান্ডারের এই মৃত্যুর শোক পুরো টিমকে একদম মাটির সাথে মিশিয়ে ফেলে। ওয়ালিদ বলতে থাকে এ কি হয়ে গেল, এখন এই মিশন আর কোনোভাবেই শেষ হবে না। তিনি আমাদের বাবার মতো ছিলেন, এখন এই মিশন করে আমাদের কি লাভ। সবাই কষ্টে পুরো হাল ছেড়ে দিতে চায়, কিন্তু ঠিক সেই সময় কাওয়া উঠে দাঁড়ায় আর বলে ভাই তোমাদের 90 সেকেন্ডের সময় শেষ, আমাদেরকে সামনে আগাতে হবে। এই কথা শুনে ওয়ালিদ বলে তুই কি আমাদের কমান্ডার নাকি? কিন্তু কামাল এবার বলে ওঠে ওয়ালিদ এখন আবেগ দেখানোর সময় না, কাওয়া যা বলছে ঠিকই বলছে। আমাদের কমান্ডারের স্বপ্ন ছিল এই মিশন শেষ করা, এটা যদি আমরা করতে না পারি তাহলে উনি মরেও শান্তি পাবে না। এই সব কথা শুনে ওয়ালিদ কিছুটা শান্ত হয় আর সবাই মিলে ওয়ালিদকে টিমের প্রধান বানিয়ে দেয়। ওয়ালিদ তার শোককে এক সাইডে রেখে সামনের দিকে আগানো শুরু করে তাদের স্বপ্নের মিশন শেষ করতে। পুরো টিম এবার একটি বিল্ডিং এর উপর ড্রিলিং করতে যায়। কাওয়া এখনো জানে না যে এই বিল্ডিং এ এমন কি আছে যার জন্য পুরো টিম তাদের জীবন বাজি রেখে মিশনটি করছে। ওয়ালিদ একটি রুমের সামনে আসে আর তারা সবাই তাদের বড় বড় আর্মসগুলো রেখে জাস্ট ছুরি আর পিস্তল নিয়ে ওয়ালিদকে ফলো করে। ওয়ালিদ এবার তার জুতোর মধ্যে থাকে একটি চাবি বের করে যেটা দিয়ে ওই রুম খুলে সে ভিতরে প্রবেশ করবে। সবাই টার্গেট নিয়ে দাঁড়িয়ে আছে ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু ওয়ালিদ সেই রুম খুলতে গিয়ে অনেক নার্ভাস হয়ে পড়ে, ফলে তার হাত কাঁপাকাঁপি করতে থাকে। কামাল তাকে আশ্বস্ত করলে ওয়ালিদ অবশেষে রুমটি খোলে আর সেই সাথে সবাই ভিতরে প্রবেশ করে। রুম খোলার সাথে সাথেই একজন লোককে দেখতে পেয়ে তাকে হেডশট দিয়ে সেখানে খতম করে দেয় আর একটু পর দেখা যায় সেখানে একজন মহিলা ও একটি ছোট্ট মেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বসে রয়েছে। ওয়ালিদ ধীরে ধীরে এগিয়ে গেলে ওই মহিলাটি তাকে জড়িয়ে ধরে। তখন আমরা জানতে পারি হায়াত নামের এই মেয়েটি হলো ওয়ালিদের স্ত্রী আর ছোট্ট মেয়েটি হলো তারই সন্তান। তারা ভেবেছিল ওয়ালিদ হয়তো অনেক আগেই মারা গিয়েছে। আসলে এই পুরো টিমের মিশন ছিল ওয়ালিদের স্ত্রী ও তার মেয়েকে উদ্ধার করার মিশন। 2014-তে যখন তাদের এলাকায় দাইসরা দখল করে নেয় তখন তারা ওয়ালিদের স্ত্রী ও তার মেয়েকে নিজেদের দাস বানিয়ে ফেলে। ইচ্ছা থাকলেও সেই সময় তাদেরকে ওয়ালিদ ও তার টিম উদ্ধার করতে পারেনি। তাই 1 বছর পর ওয়ালিদ ফিরে এসেছে তার পরিবারকে উদ্ধার করার জন্য। এই সব দেখে কাওয়া অনেক শকড হয়ে যায়। একজন টিম মেম্বারের পরিবারের জন্য পুরো টিমের ভালোবাসা দেখে সে বুঝতে পারে পরিবারের ঊর্ধ্বে আসলে কিছু হতে পারে না। কামালকে কাওয়া প্রশ্ন করে কমান্ডারের কি কোনো পরিবার ছিল না? কামাল বলে হ্যাঁ তা ছিল,
কিন্তু কমান্ডার আগে থেকে এই দাইসদের অনেক সদস্যকে আটক করেছিল, ফলে তারা যখন এই এলাকা দখল করে নেয় তখন সবার প্রথমে কমান্ডারের পুরো পরিবারকে তারা হত্যা করে, যার কারণে কমান্ডার তাদেরকে নিয়ে নিজের টিম বানিয়েছিল যাদের পরিবার কোনো না কোনোভাবে দাইস দ্বারা আক্রান্ত হয়েছিল। এদিকে ওয়ালিদের স্ত্রী জানায় সে এখন প্রেগনেন্ট, মানে হলো যেই দাইস তাকে বন্দি করে রেখেছিল এটা তার সন্তান। ওয়ালিদ তার স্ত্রীর কাছে ক্ষমা চায় যে আমার জন্যই আজ তোমার এই অবস্থা, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, এই সন্তানকে আমি নিজেই সন্তানের মতোই লালন পালন করব। তবে এখন আমি চলে যাচ্ছি, আমার এখনো অনেক কাজ বাকি আছে। এই বলে পুরো পরিবারের কাছ থেকে ওয়ালিদ আবারও বিদায় নিয়ে নেয়। এদিকে কামাল বলে কিছুদিন আগে আমরা আমিরের পরিবারের সন্ধান পেয়েছি, তার স্ত্রী মারা গেছে কিন্তু তার ছেলে এখনো বেঁচে আছে এবং দাইসদের হাতে জিম্মি আছে। এসব শুনে কাওয়া এবার বলে তাহলে চলো এবার আমরা আমিরের ছেলেকে নিয়ে আসি। তার মানে তারা আবারও এক নতুন মিশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।